নমস্কার। নির্বিষ চন্দ্র বরা ও প্রিয় নির্বাসন, এটি আমার একটি প্রকাশিত কবিতার বই। এই বইটির প্রকাশক দিবারাত্রির কাব্য। এই বইটি থেকে আমি কয়েকটি কবিতা পড়ব এখন, এবং এই বইটিরও শেষ পৃষ্ঠা থেকে, অর্থাৎ শেষ কবিতাটি থেকে পড়তে পড়তে আমরা বইটির ভেতরের দিকে ঢুকব। খুব বেশি দূর ঢুকব না, অল্প কিছু দূর। শেষ কবিতাটি, যেটি আজকে পাঠের প্রথম কবিতা, সেটির নাম ক্যানভাস। রাত্রি তার নিস্তব্ধতা নিয়ে একা বসে থাকে বহু বচনের পাশে। কলের জলের ভাষা সেই নিস্তব্ধতা থেকে জন্ম নিয়ে টপ টপ করে জমা হয় রং ফুরিয়ে যাওয়া বালতির বুকে সারা রাত। একা একটি উন্মাদের সজীব প্রতিকৃতি টেবিল ল্যাম্পের আলো বিকলাঙ্গ স্বপ্নের সঙ্গে হালকা করে গুলে জীবনের ব্যর্থতাকে ক্যানভাস বানায়। রাত্রি থেকে বহু দূরে রাজপথের চন্দ্রবোরা দেহে বহু বচনের সঙ্গে আলোদের নগ্ন মাখামাখি। মৃত বাড়ি। একটা মাত্র বাড়ি নিয়ে একটা শহর। একটা মরা মানুষ বাস করে সারাদিন একা একা সেই বাড়িতে। মাঝে মাঝে তার মনে হয় দরজায় কড়া নাড়ছে কেউ। শরীর থেকে স্বরগুলো একটা একটা করে ছাড়িয়ে উঠে দেখে আসে। অভিধানে অন্ধকার আজও সভাপতি। ফিরে এসে শুয়ে পড়ে কাঁটার উপর। মরা মানুষের বাড়িতে সারাদিন সিঁড়ি ভাঙার শব্দ আর গোপন চিঠি পড়ার নিঃশব্দ উচ্চারণ। সামান্য একটা পৃথিবীতে বিরাট একটা বাজারের পসরা সাজানো সজীব মানুষের বিভিন্ন কাঠপিসে। রমন। ঘুম আর জাগরণে সারা রাত রমণে মেতেছে। কখনো জাগরণের উপর হয়ে শুয়ে থাকে ঘুম। ঘুম কখনো চিত হয়ে জাগরণের ঠোঁট চুষে খায়। এরই মধ্যে এক নির্দিষ্ট অস্পষ্টতা তার প্রিয় মৃৎশিল্পীকে সক্রিয় করতে চায় পলক সময়ে। ঘুমের মধ্যে যা হয়, যে মিছরি দানা বাঁধে স্ফটিক আকারে, জাগরণে তাকে আর খুঁজবার সুযোগ থাকে না। উন্মাদ শব্দটিকে মানুষ সেজন্য জুড়ে দেয় কোনো কোনো পাগলের নামে। বিশেষ অসুখ। আর যত যত অসুখ করেছিল শরীরে, মেধায় ও কাগজ কলমে, চিকিৎসায় সেরে গেছে এক সময়। একটি অসুখ শুধু, ছাড়া তো দূরের কথা, ক্রমশ বেড়েছে। ব্যাকটেরিয়া নেই, ফাঙ্গাস নেই, ভাইরাস নেই, কেবল লক্ষণ আছে। তুমি ক্রমশই সুন্দর হয়ে ওঠো, সুদূর হয়ে ওঠো, বিষাক্ত হয়ে ওঠো। যত আর আর গান আছে মুখরা, অন্তরা ও সঞ্চারিতে, কণ্ঠে কণ্ঠে আকার পেয়েছে।
একটি গানের সুর শুধু ভেসে গেছে বায়ুহীন আন্দোলনে। এক রকমের হারিয়ে যাওয়ার স্মৃতি এসব, ডিলিট হয় না কোনো ডিভাইস থেকে। লিটল ম্যাগাজিন। তোমাদের কবিতারা চতুর্দিক দাপিয়ে বেড়াচ্ছে, পাইক বরকন্দাজ সহ। অভিজাত কাগজে তাদের দেহ সৌষ্ঠবের প্রদর্শনী। কত কত তারা লাগানো বাতানুকূল ঘরে লিটারারি মিটের ফেনা। আমার বাড়ির পাশে সেগুন গাছের বড় বড় পাতা, সেখানে 2-4 লাইন লিখতেই পারি। ভেবেছিলাম অসীম সৌভাগ্যক্রমে আমার প্রত্যেকটি চিন্তায় অলিক বিশেষণে ভূষিত হয় বড় বড় ডলারে বিকৃত তাদের শরীর। একটা সাদা টগর গাছের গোড়ায় জল ঢালি, মাটি দিই, সার দিই, তবু গাছটা একটু একটু করে মৃত্যুকেই শ্রেষ্ঠ বলে স্বীকার করে নেয়। চিরন্তন তুমি। তুমি তো সেই এক চিরন্তন তুমি, লোহার মতো যে সবার আগে চুম্বককে কেন চুম্বক বলা হয় তা তুমি জানো, আমি জানি। না জানার অর্থ দিয়ে চুম্বকও তা জানে, যেমন জানে আমি কেন মরছে। আরেকবার পড়ি শুরু থেকে। তুমি তো সেই এক চিরন্তন তুমি, লোহার মতো যে সবার আগে চুম্বকের। চুম্বককে যে কেন চুম্বক বলা হয় তা তুমি জানো, আমি জানি। না জানার অর্থ দিয়ে চুম্বকও তা জানে, যেমন জানে আমি কেন মরছে। মেঘের সন্ধি বিচ্ছেদ করলে জল পাওয়া যায়, বিদ্যুৎ পাওয়া যায়, খানিকটা ব্যথা আর চিঠিও পাওয়া যায় কিছু। হাজার হাজার তুমি দিয়ে এক একটা পাড়ার দখল থাকে চুম্বকের হাতে। প্রকাশ। ফোঁটা ফোঁটা অন্ধকার সাদা চুলের মধ্যে পড়ছে তোমার, ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। সিঁড়ি আমার খুব কাছে এগিয়ে আসে, ডাকে, আমি শুনতে পাই না। রাত্রির সৌভাগ্য থেকে মুগ্ধতা মাখি। অদৃশ্য দেওয়াল তোমাকে আগলায়, তবু তুমি ছড়িয়ে পড়ো রাতের আকাশে। কথা। অশোক তরু আর আমি কথা বলি। আসলে আমি কথাকে তেমনভাবে চিনি না, অশোক চেনে, এবং ওই আমাকে শেখায় কিভাবে কথাকে বলাতে হয়। ছোট ছোট ব্যাটারি অথবা সর্ষের ভেতরে থাকা গোল গোল কাঁকড় নিয়েও আমরা কথা বলতে পারি নিরন্তর। শিক্ষামন্ত্রীর হাতে কতজন শিক্ষক ও ছাত্র খুন হয়েছেন তা নিয়েও। কথার নিজস্ব এক অন্য রকমের পছন্দ আছে। অঙ্কের জন্য কোনো ফর্মুলা সে মানে না। দেশি কুকুরের প্রসঙ্গ থেকে নিমেষেই চলে যায় ক্লিওপেট্রা বিষয়ক হরমোনে। না বলা। যা বলতে চাই প্রায় বলে ফেলি, কিছুই না বলতে শেখাই তাকে। সূর্যের রং যে কালোর উৎকৃষ্ট উদাহরণ তা বলি না। সকলে যেমন সোনা ও প্লাটিনাম বলে জয়ধ্বনি করে, আমিও তেমনই।
কিন্তু তারা অন্ধকার গুদামে ধাতুমল মেখে ঘুমায়। ঘুম দিয়ে মানুষ অনেক মানচিত্র চেপে রাখে, আর সেই চেপে রাখা হরমোনকে অতিরিক্ত উদ্দীপ্ত করলে স্বয়ং চাপা পড়ে যাই আমরা। কত কথা যে সঠিক করে বলা হয়নি, মহাকাব্যের প্রতি চরণ তা জানে। সেই সব বেঠিক বলা পুরাণের জামা পরে সত্যের সঙ্গে করমর্দন করি রোজ। চুরি। উপযুক্ত আলো এবং বাতাসের আনুকূল্যে সমস্যার বারে এখন বাড়ন্ত নেই। সংখ্যায় মেদে এবং কাঁটা বাহুল্যে তারা এখন বেশ ভয়ঙ্কর। বাইরে তাপমাত্রা 45 ডিগ্রি, ঘরে কৃত্রিম আয়োজনে কিছুটা শাসনে রেখেছি তাকে। সার্কাসের চেয়ারে বসে আছে বাঘ, বাঘের মধ্যে লুকিয়ে আছে ওত। বিদ্যুৎ যোগান যেন বন্ধ হয় না প্রভু। অন্ধকার কেবল আমাদের নয়, চুরি করবে তোমাকেও। ভয়। আঁকার সময়, গড়ার সময়, ছোঁবার সময় আশঙ্কা সত্যি হয়ে ওঠে। আশঙ্কার সত্যবাদিতা কেউ কি পছন্দ করতে পারে? আঁকি না, গড়ি না, ছুঁই না, কেবল টিকিট কাটি প্রদর্শনীতে যাওয়ার জন্য। লগ্ন। প্রতিদিন দিনের একটা নির্দিষ্ট সময়ে কষ্ট বেড়ে যায়। খাতার, গাছের, চোখের পাতারা তা বোঝে। প্রতি গানে গানের একটা নির্দিষ্ট চরণে ফেনা বেড়ে ওঠে। সাবান, সমুদ্র এবং অভিমান তা বোঝে। বিকার। প্রেমে পড়লে নাকি মানুষের এরকম হয়, বিশেষত পাথরের প্রেমে। কলিং বেল, রিংটোন, মর্মর ধ্বনি, ফিসফিসানি প্রত্যেকেরই বানান, অর্থ, ব্যুৎপত্তি সব এক হয়ে যায়। চান করার সময় খুব সঙ্গত কারণেই অসংখ্য পাথর ছুঁড়ি নিজের দিকে। হে মহান, হে দরদি, হে প্রাণঘাতী প্রেম। পরিচিতি। গেলাসে ঢালি, কুঁজোয় ঢালি, ঢালি বগি থালায়। সম্পাদক যে কবি পরিচিতি চেয়েছিলেন খুঁজে পাইনি। ভুজ সংখ্যা দিয়ে কঠিন পদার্থের আকার বোঝায়। আমার ভুজ নেই, আকার নেই, আমি তাই কঠিন নই। এক মর্মর মূর্তি কাল ভেঙে গেছে আকারবিহীন ঝড়ের আলিঙ্গনে। রেফারি। সময় বুঝে গেছে, গোল হোক আর না হোক, সময় তার হাতে আর বেশি নেই। প্রতিটি গাছে পাতা কমে বেড়ে উঠছে, প্রতিটি গাছে পাতা কমে বেড়ে উঠছে কাঁটা। সবুজ মাটি পাল্টাতে চাইছে মরু হয়ে। তুমি এ সময় কি ভাবছো? মনের স্ট্যাটাস কেমন রেখেছ? ঋতুর শরীরে ধরা পড়ে না। সময় জানে তার ডাকনাম অনন্ত, অথচ বাঁশি থাকে রেফারির হাতে।
রোজ রাস্তার ডাকে সাড়া দিই, মেলে না কিছুই এক মুঠো পাথর ছাড়া। সামান্য যেটুকু মাটি এখনো রয়েছে প্রতি লোমকূপে, এক একটি পাথর পুঁতি সেইখানে, প্রতিটি পাথর থেকে অঙ্কুর বার হবে এই আশা নিয়ে। আর দু একটি কবিতা পাঠ করব, বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। কবিতা অন্যেরই হোক বা নিজেরই হোক, নিজেরটা আমি খুব কম পড়ি, অন্যের কবিতাই আমি বেশি পড়ি। এবং কবিতা পড়ার সময় আমার মধ্যে একটা নেশা কাজ করে, যে পরের কবিতাটা কী আছে, পরেরটায় কী আছে, পরেরটায় কী আছে, এই নেশাটা আমার মধ্যে কাজ করে। সেই জন্যে অল্প দুটো একটি কবিতা পড়ে ছোট ছোট ভিডিও তৈরি করায় আমার তৃপ্তি হয় না। অমৃত। বিষ খাওয়ার পর মাথায় চক্কর লাগে, বমি পায়, ঘাম হয় খুব, এরপর ঝিমুনি আসে তীব্রতর, মাটিতে লুটিয়ে পড়ি। তবু বিষ যদি কোনোদিন আমাকে অবজ্ঞা করে, নিজেকে বিলাতে থাকে অন্যের জলের গেলাসে, আমারই সম্মুখে জর্জরিত হয়ে উঠি বিষের বিরহে, ওষ্ঠাগত হয়ে ওঠে প্রাণ বিষের অভাবে। না, আর বেশি দেরি করব না, কারণ বেশি দেরি করলে যে কোনো ঘটনা যে কোনো সময় অঘটনে রূপান্তরিত হতে পারে। তাই এই ঘটনা দিয়েই আমি এই পড়াটা শেষ করব। যে ঘটনা কিছুক্ষণ পরে ঘটবে, সে আসে আমার সঙ্গে পরামর্শ করতে। পোশাক ও পরিচ্ছদ, চলন ও ভাষা, দৃষ্টি ও প্রকাশ, কিভাবে বাছা হবে, কাকে কাকে করা হবে কুশীলব, সেসব বিষয়ে কিছু আলোচনা পেতে। যে নাটকে একক অভিনয় থাকবে আমার, আলোর প্রয়োজন হবে না মঞ্চে, থাকবে না নহবত বা রুদালি। সে আমাকে আমন্ত্রণ করে গলবস্ত্রে, সে আমাকে আমন্ত্রণ করে গলবস্ত্রে, তুমি যাও আমি আসছি, এ কথা বলবো আমি, ঘটনা আগাম এও জানে। তুমি যাও আমি আসছি, এ কথা বলবো আমি, ঘটনা আগাম এও জানে। যে ঘটনাটি ঘটবে আগামী দিনে, আগামী সময়ে, ঘটনা নিজে স্বয়ং সেই কথাটি জানে। তো যাই হোক, এখন এই অন্য কবির লেখাই কবিতাই হোক বা নিজের কবিতাই হোক, আমি যখন পাঠ করি তখন পাঠের সময় আমার কিছু বাধা বিঘ্ন ঘটে। এখন আমি নিজের কবিতা বলছি, আসলে কবিতাগুলো লেখা হয়ে যাওয়ার পর 5 বছর 10 বছর আমি আর কবিতাগুলোর সঙ্গে সম্পর্কিত থাকি না, তাই এই কবিতাগুলো অন্যের হয়ে যায় আর আমার নিজের থাকে না। কারণ এর মধ্যে আমার ভাষা প্রয়োগ পাল্টে গেছে, আমার চিন্তা পাল্টে গেছে, আমার উচ্চারণ করার যে রীতি পদ্ধতি তা পাল্টে গেছে। তাই নামে নিজের কবিতা হলেও সে কবিতা পড়তে গেলেও আমি হোঁচট খাই। আমার পড়ায় শুদ্ধতা অশুদ্ধতার একটা সংঘাত অনিবার্য হয়ে ওঠে। নমস্কার।